আসসালামু আলাইকুম। এখন অত্যন্ত একটি সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে, আর সেটা হলো কারা ছদ্মবেশে, অত্যন্ত ভদ্রবেশে নিজেদেরকে, কেউ সাংবাদিক, কেউ আইনজীবী, কেউ সুশীল, কেউ অ্যাক্টিভিস্ট, কেউ ইউটিউবার, বিভিন্ন সম্মানিত পদ পদবি ব্যবহার করে সরাসরি সরকারের বিরুদ্ধ হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একঝাঁক ইউটিউবার বা একঝাঁক সাংবাদিক এমনভাবে সরকারকে শুধু সমালোচনায় না, সমালোচনার সাথে অত্যন্ত কৌশলে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর ভিতরে আছে চিত্র পরিচালক উপাধিধারী কেউ কেউ, কেউ সুরকার, কেউ গীতিকার, কেউ শিল্পী, কেউ বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে একবারে বললাম কোর্টের আইনজীবী বলেন, সিনিয়র সাংবাদিক নাম ব্যবহার করে, কলামিস্ট ব্যবহার করে এমনভাবে নিজেকে হাইলাইটস করে সরকারের বিরুদ্ধে অবতারণার, মিথ্যা গুজব ছড়ানোর একটি সুন্দর পথ বাতলে নিয়ে রাত দিন 24 ঘন্টা এই সাংবাদিকতার বিরুদ্ধে, সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যেমন ঠিক তেমনি বিগত দিনের সেই স্বৈরশাসককে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে তাদেরকে আবার জাগিয়ে তোলা যায়, তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিভিন্ন অপকৌশল, কলা কৌশল তারা বাতলে দিয়ে তাদেরকে সবসময় সচল রেখে সরকারকে রাষ্ট্র পরিচালনার থেকে অন্যদিকে মুখ ফেরাইতে বাধ্য করা হয়, সেই ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত রয়ে গেছে। আমি এখানে নাম উল্লেখ করব না, কিন্তু যেগুলো সূত্র দেব এগুলো সরকারের খুব দৃষ্টিতে নিয়ে এসে তাদেরকে একেবারে মানে চোখের দৃষ্টির ভিতরে অবজারভেশনে রাখা উচিত। আমি গতকাল রাতে দেখছিলাম মাসুদা ভাট্টি এবং কাউন্টার টেরিজমের যে পরিচালক, ডাইরেক্টর যিনি হয়েছিলেন, পুলিশের কমিশনার মনিরুল ইসলাম, তাদের দুইজনের কথোপকথন দেখছিলাম বা সাক্ষাৎকার দেখছিলাম যে সাংবাদিকতার নামে কতটা নোংরামি, নষ্টামি, চরিত্রকে নিজেতে মেলে ধরা যায়। মাসুদা ভাট্টি এমনভাবে মনিরুলের সাথে কথা বলছিলেন যেন তারা এক বিছানায় শুয়ে আছেন এবং একজনের ঘাড়ের নিচে আর একজনের হাত দিয়ে তারা এতটা, মানে কি বলবো, উদ্বেলিতভাবে মাসুদা ভাট্টি মনিরুলের সাথে কথোপকথনে লিপ্ত হয়েছিলেন যে অতীতে কি না জানি তাদের ভিতরে কোন ধরনের সম্পর্ক ছিল। এই মনিরুল ইসলাম নিজেই এদেশের শেখ হাসিনার যত অপরাধ তার অর্ধেকের দায়ভার হইল মনিরুলের উপরে। এই গুম থেকে শুরু করে, এই বোমাবাজি থেকে শুরু করে যত ধরনের ইনকাউন্টারে মানুষকে হত্যা করা হয়েছে এবং নাটক সাজানোর মাস্টার মাইন্ড, একবার চিফ গুরু, যে সিনিয়র চিফ গুরু হলো এই মনিরুল ইসলাম। তার উদ্দেশ্যই ছিল সেই ধরনের ক্রাইম করে দেশকে অশান্তির ভিতরে রেখে সরকারকেও আবার বুঝ দেবে সে পরিচালনা করে যে তার কৃতিত্বের ফলেই তাদেরকে দমন করা গেছে। বাংলাদেশে জঙ্গিবাদে ভরে গেছে, বাংলাদেশে সেই আফগানিস্তানের তালেবানদের কথা বলছে, আল কায়দার কথা বলছে, এইগুলো হচ্ছিল, কিন্তু সে নিঃশেষ করতে পারে নাই, কিন্তু দমন করে রেখেছিল। মাসুদা ভাট্টি বলছে রাইস কুকারের বোম, এই রাইস কুকারের বোম এগুলো যখন এখন এগুলো চলছে, এগুলো এই এদেরই যারা শিষ্য, এদেরই যারা হাতে গড়া এই মেকাররা রয়ে গেছে এদেশে, তাদের দিয়ে এগুলো করাবে বা ভবিষ্যতেও অতীতে করিয়েছে, এখনও আবারও করাবে, করিয়ে এগুলো সরকারের দৃষ্টিতে আইনে দেখাবে যে এই যে এইগুলো বাংলাদেশে এতদিন ছিল, আমরা দমন করে রেখেছিলাম, কিন্তু আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বা আমাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে, এবং এইসব জায়গায় সেই পুরনো জিনিসগুলো আবার হচ্ছে। এই মনিরুল ইসলাম অত্যন্ত
চতুর প্রকৃতির একজন মানুষ, অনেক পরে দেশ ত্যাগ করেছে। এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিল তার পুরানো বাসা প্রায় 1 বছর পরে সে পুরানো বাসার সামনে দিয়ে ঘুরে গেছে, দেখে গেছে, কিন্তু ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো কেন তাকে এম, চিনতে পারলো না বা ধরতে পারলো না? ধরবে না তো, ধরার কথাও না, কারণ তাদেরই শিষ্যরা, তাদেরই হাতে গড়া ছেলেপেলে পুলিশে রয়ে গেছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যারা রয়ে গেছে তাদের সবার সাথে এদের যোগাযোগ আছে এখনো। এবং এরা কি করবে, কোনভাবে সরকারকে নাজেহাল করা যায়, সরকারকে বিব্রত করা যায়, বা সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিষ্ঠিত করা যায়, এরা সেটা করতে দিচ্ছে না। আড়াল থেকেই এরা এই কলকাঠিগুলো নাড়ছে। তো এই মাসুদা ভাট্টির কথা বলছিলাম, যে সাংবাদিকতার নামে তিনি যে কৌশলে প্রশ্ন করছিলেন, ঠিক একই কৌশলে প্রশ্ন করে কিন্তু শেখ হাসিনাও বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতি নাতনিরা চাকরি পাবে নাকি রাজাকাররা নাতিপুতি চাকরি পাবে। ঠিক সেই ধরনের প্রশ্ন এই মাসুদা ভাট্টিদের কণ্ঠ থেকে ভেসে আসছে এখনো। ঠিক তেমনি, এবং এই মনিরুল ইসলাম, আমি দেখলাম গতকাল যে কথাগুলো যা বলছিল পুরা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকার থেকে শুরু করে ডক্টর ইউনূসের সরকার থেকে শুরু করে, যেভাবে এটা সমালোচনা না, সমালোচনার ভিতরে একটি আলাদা ধরনের আহ্বান থাকে, আলাদা ধরনের একটি নিবেদন থাকে। সমালোচনা কী জিনিস সেটা শুনতে তার ভিতরে উভয় পক্ষেরই মতামত পেশ করা হয়, কথা বলা হয়, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, বা সমালোচনার একটা লিমিট থাকে যে কোন পর্যায়ে পর্যন্ত আমরা সমালোচনা করব, বা ধরে নিলাম সব বিষয়ে করা যায়। কিন্তু সে একটা মারাত্মক কথা বলেছে, সে পুলিশের কাউন্টার টেরিজমের যে পুলিশের একটি সেন্সিটিভ অঙ্গ সংগঠন করেছিল, সেখানকার ডাইরেক্টর থাকা অবস্থায় তিনি বলছেন যে আমাদের সময় আমরা যখন সরকার পরিচালনা করেছি, বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? আমাদের সময় এবং আমরা যখন সরকার পরিচালনা করেছি, অর্থাৎ সে নিজেকে সরাসরি সিভিল সরকারের একজন প্রতিনিধি মনে করছে। সে যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন চাকরিজীবী ব্যক্তি, সেটা তার চিন্তা চেতনার ভিতরে এখনো বোধে ঢোকে নাই। সে জানে সে সরকারের একটি অংশ। অর্থাৎ বিগত দিনে সরকার সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী, আমলাতন্ত্র, প্রশাসন, সমন্বিত প্রশাসন, সম্মিলিত প্রশাসন, তার নিজস্ব সিভিল সরকার থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, এই সাংবাদিক, কলামিস্ট, এই নিউজ সংশ্লিষ্ট যত ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এই ইউটিউবার অ্যাক্টিভিটিস বলেন, এমন একটি পর্যায় এবং সমন্বিতভাবে এমন একটি সংগঠন তারা দেশে গড়ে তুলেছিল, যারা পুরাপুরি এই স্বৈরা শাসকের গণ্ডির ভিতরে নিমজ্জিত ছিল। অতএব ওই সময়ের ভিতরে যারা যে অবস্থায় থাকুক না কেন, কেউ এই সরকারের অবৈধ বা অত্যাচারিত কর্মকাণ্ড থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাবু বা ফারজানাদের নামে শুধু মামলা হলে হবে না, আরও যারা রয়ে গেছে, যারা ওই সময়ে সরকারের তকলিবাহক ছিল, তাদেরকে হাইট রাখতে বা তাদের কার্যকলাপকে প্রচারিত রাখতে তারা এখনও কেউ সাংবাদিক সেজে বসে আছে, বা বিভিন্ন পদ পদবি ব্যবহার করে সেই সরকারের যে বিগত দিনের যে চরিত্রগুলো, সেটাকে বৈধ করে আবার সেই সরকারকে কিভাবে রাষ্ট্রের ভিতর প্রতিষ্ঠিত করা যায়, বিভিন্নভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকারকে কোন পেশা এটা দেখলে হবে না, কারণ পেশাকে তারা ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা দুষ্কৃতী বা স্বৈরা শাসকের সরাসরি একটি শক্তিশালী বাহু। তাদেরকে দমন করতে না পারলে এই মনিরুল ইসলামরা দেশের বাইরে কোথায় আছে? তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট যদি জারি করা না হয় এবং তাদের বিরুদ্ধে দেশে যদি মামলা রুজু না করা হয়, আইনের আওতায় না আনা হয়, এবং এই যে তাদেরকে উস্কানিদাতা, বাংলাদেশের যে বড় বড় খুব এদেরকে সম্মানিত বলা হয় বা সিনিয়র সাংবাদিক বলা হয়,
বিভিন্ন চ্যানেল খুলে বিভিন্নভাবে এদেরকে সামনে এনে এদেশে থাকা আওয়ামী লীগ বলেন বা তাদের ছোটোখাটো নেতৃবৃন্দ বলেন, কর্মী বলেন, তাদেরকে উজ্জীবিত করবার জন্য তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক, উৎসাহমূলক উপস্থাপন করে বিভিন্নভাবে সরকারকে বিব্রত রাখার চেষ্টা করছে, করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে যে কোনোভাবেই হোক সরকারের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যত ধরনের গোয়েন্দা বিভাগগুলো রয়ে গেছে দ্রুত সংস্কারে এনে তাদের দৃষ্টিতে এনে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বিভাগের যে পর্যায়ে কর্মকর্তা হোক না কেন তাদের যোগাযোগ যে মাধ্যমগুলো আছে এগুলো যেন অবশ্যই সরকারের সাথে লিঙ্ক থাকে। দেশের বাইরে কাদের সাথে কথা বলছে, মনিরুল ইসলাম কাদের সাথে কথা বলছে, মনিরুল ইসলাম মারাত্মকভাবে বিবেকে আঘাত করেছে। তিনি কতিপয় কত সেনাপ্রধানদের নাম থেকে শুরু করে কত জেনারেলদের নাম এতটা তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞভাবে একেবারে ঘৃণা ভরে ব্যবহার করেছেন, যেটা কাম্য নয়। জেনারেল সাহেবদেরকে, ব্রিগেডিয়ার সাহেবদেরকে যেভাবে উনি হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করেছেন এবং এদেরকে একেবারেই অনুপযোগী, অনভিজ্ঞ এবং সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বিভাগেও একেবারেই পদায়নের অনুপযুক্ত বলে তিনি ঘোষণা দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং তাদের সময় একমাত্র মেধাবী বা ইন্টেলিজেন্সি বা পেশাগত দক্ষতার উপরে প্রমোশন দেওয়া হয়েছিল। আর তিনি এখন যেটা বলছেন যে যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে এরা প্রমোশনের যোগ্যই না। তাহলে বুঝতে হবে যে এই মনিরুল ইসলামের হাত কত দূরে, কোন পর্যন্ত পৌঁছানো ছিল। একেবারে প্রধানমন্ত্রীর মেধার ভিতরে, তার শুধু রাষ্ট্রীয় পরিচালনার কার্যক্রমের ভিতরেই না, একেবারে মেধার ভিতরে, অর্থাৎ সেনাবাহিনী থেকে শুরু করে বিডিআর থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ তো তার কবজার ভিতরেই ছিল। সমস্ত বাহিনীগুলোকেও প্রমোশন, পোস্টিং বা তাদের নিয়ন্ত্রণের ক্ষমতাও নিয়ে নিয়েছিল এই মনিরুল ইসলাম। শেখ হাসিনার ভিতরে এমনভাবে তিনি একটি জায়গা স্থাপন করে নিয়েছিলেন। সারা দেশে যে জঙ্গিবাদের যে নাটক, জঙ্গিবাদের যে জঙ্গি তৈরি করা, তিনি ছিলেন চিফ অব দ্য হেডমাস্টার। তো তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। কে সাংবাদিকতার নাম ব্যবহার করছে, কে আইনজীবীর নাম ব্যবহার করছে, কে কোন পেশাজীবীর নাম ব্যবহার করছে, কাকে ধরলে দেশ নড়ে যাবে, দেশ কেঁপে যাবে, ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে, আমেরিকা আমাদের থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেবে, সমস্ত কিছু হয়ে যাক। এই ঝড়ে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি যতটুকুন হবার হয়ে যাক, কিন্তু ঝড়টা ঝড়ে পূর্ণ রূপান্তরিত করে যত দুর্বল জায়গাগুলো আছে, যত ফাঁক ফোকর আছে সেগুলো বন্ধ হয়ে যাক। সময় 6 মাস বিগত হয়েছে, আরও 6 মাস যাক, কিন্তু এই 6 মাসের ভিতরে রাষ্ট্র একটি পরিচ্ছন্ন যার যার জায়গায় পরিবেশ পাক। কে গীতিকার, কে সুরকার, কে চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, কে সুরকার, এরা এই নামগুলো, নামের পরে এইসব নাম ব্যবহার করছে, এইসব পদ পদবীগুলো ব্যবহার করছে। কিন্তু এই পদ পদবীগুলোর আড়ালে সরাসরি সরকারকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যেন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। জুলাই আগস্ট সম্পূর্ণ ষড়যন্ত্রকারী কিছু দুষ্কৃতির দ্বারা সংগঠিত হয়েছে। বর্তমান সরকার সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চাচ্ছে, কিন্তু তারা সেটাও ব্যর্থ হয়ে যাচ্ছে। একমাত্র বিগত স্বৈরার শাসকই উপযুক্ত ছিল রাষ্ট্র পরিচালনা করবার জন্য। এই যে তাদের কৌশলিক একটি উপস্থাপনা বা বর্তমান সরকারকে অবজ্ঞা করে রাষ্ট্রের ভিতরে বসেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে সম্পূর্ণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের বিরুদ্ধে যখন বিভিন্ন পেশাজীবীর নাম উল্লেখ করে ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে সরাসরি আইনের আওতায় আনতে হবে। ধারা অবশ্যই আছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র,
মানবাধিকার অপরাধের সাথে থেকে অপরাধী হয়ে এবং আরও মানবাধিকার অপরাধ সংগঠনের অভিপ্রায় নিয়ে যদি কেউ সেই ধরনের পদচারণার ভিতরে লিপ্ত থাকে, তার বিরুদ্ধেও তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এখন আমি সাংবাদিকতা করি, আমি সাংবাদিকতা ব্যবহার করে মানুষের উপরে যা ইচ্ছে তাই করে বেড়ালাম, সরকারকে এমনভাবে উপস্থাপন করতে লিপ্ত হয়ে গেলাম যেটা শুধু সরকারই নয়, দেশের বিরুদ্ধে এক ধরনের গুপ্তঘাতী সিদ্ধান্ত রূপে প্রকাশ পাচ্ছে, যেটা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে অত্যন্ত হীনভাবে ক্ষুণ্ণ করছে। তাহলে আমি কেন অপরাধী হব না? আমার পেশাকে বিক্রি করে বা আমি আমার সিদ্ধান্তকে রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দিতে একটি পেশার নাম উল্লেখ করে নিলাম। কারা তাদেরকে এই পেশার আইডেন্টিটি দিচ্ছে, কারা, কোন পত্রিকা, কোন মিডিয়া, কোন জগৎ তাদেরকে এই পেশার লাইসেন্স তৈরি করে দিচ্ছে, যে হাতে তুলে দিচ্ছে একবার মারণাস্ত্রের মতো, অস্ত্রের মতো। এইসব পেশাগুলো তারা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এই অস্ত্র দিয়ে কাদেরকে ঘায়েল করছে বা কাদেরকে লাশে তৈরি করতে চাচ্ছে। হত্যাকারীর কিছুটা নমুনা আছে। হত্যা চেষ্টার একটা মামলা হয়, যে মারা যায় সে তো হত্যা হয়েই গেল, সে একটা মামলা। কিন্তু এমন জায়গা, সেন্সিটিভ জায়গা, যেমন মাথায়, বুকে আহত করলে তাকে হত্যার চেষ্টার মামলা দেওয়া হয়। তো কারা এই লাইসেন্স দিয়ে মানুষকে হত্যার চেষ্টা করবার পথ বাতলে দিতে বলছে? এখানেও একটি অবশ্যই জায়গা আছে যারা রাষ্ট্রের বিরুদ্ধে এমন গোপন ষড়যন্ত্রের ভিতরে পথ চলছে যেন ভবিষ্যতে আবার বড় ধরনের হত্যাযজ্ঞ এই রাষ্ট্রে পরিচালিত হয়। তাহলে কারা এই ষড়যন্ত্রের ভিতরে আছে, যারা হত্যা চেষ্টার করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হবে? কেন দীর্ঘ সূত্রতার তৈরি করবে? কেন নিজেদের ব্যর্থতা বা দুর্বলতাকে প্রকাশ করতে চাইবে? আমি আশা করি তথ্য সম্প্রচার মন্ত্রী সাহেব শক্তিশালী মানব চিত্তের একজন মানুষ। তিনি এইগুলোকে অতি দ্রুতই যাচাই বাছাই করে তারা যে পেশায় আছে সেই পেশা থেকে নিবৃত্ত করতে, এবং কারা, কোন প্রতিষ্ঠান এদেরকে লাইসেন্স দিয়েছে, দ্রুত এইসব আইডেন্টিটিগুলো বাতিল করে তাদেরকে রাষ্ট্রের সুষ্ঠু ধারায় পরিচালনা করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।